আমাদের শুরু করে যে গত ক্লাসে নার্ভাস সিস্টেমের ভিতরে নিউরনের ক্লাসিফিকেশন, নিউরন সম্পর্কে বলছিলাম এবং নিউরোগ্লিয়া সম্পর্কে কিছু বলছিলাম যে নিউরোগ্লিয়া যেটা হচ্ছে নন নিউরোনাল নন এক্সাইটেবল সাপোর্টিং সেলস, যেটাকে নিউরোগ্লিয়া বলা হচ্ছে। এবং সেই নিউরোগ্লিয়ার নামগুলো বলছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কতগুলো নিউরোগ্লিয়া থাকে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কতগুলো নিউরোগ্লিয়া থাকে, নামগুলো তো সবার মনে আছে। জি স্যার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়া গুলোর নাম কি কি ছিল? অ্যাস্ট্রোসাইটস, অলিগোডেন্ড্রোসাইটস, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমা। অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়াল সেল। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়া গুলোর নাম সোয়ান সেল, স্যাটেলাইট সেল। সোয়ান সেল আর হচ্ছে স্যাটেলাইট সেল। এখন নিউরোগ্লিয়া সম্পর্কে অনেক বেশি কিছু, জাস্ট এখানে সংক্ষিপ্ত আরো কিছু তথ্য আছে যেগুলো যে নিউরোগ্লিয়ার যেটা ডেফিনেশন বলছিলাম যে এটা হচ্ছে নন নিউরোনাল টিস্যু, নন এক্সাইটেবল টিস্যু, যেটা নিউরনকে মেইনলি হচ্ছে সাপোর্ট করে, নিউরনকে প্রোটেকশন করে, নিউরনকে নারিশ করে। এখন নিউরোগ্লিয়া যেটা হচ্ছে যে কতগুলো এখানে যে দে সাপোর্ট দ্য নিউরন বাই ফর্মিং ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার নাম শুনছেন? নো স্যার। যে ব্লাড ব্রেন ব্যারিয়ার এটা হচ্ছে যে হাইলি সিলেক্টিভ সেমি পারমিয়েবল একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার দিয়ে যে ব্লাড ভেসেল, ব্রেনে যে ব্লাড ভেসেল গুলো থাকে সেই ব্লাড ভেসেল গুলোর দিয়ে যে কিছু জিনিস ব্রেনে যাবে, আবার যাতে ব্রেনের টিস্যু গুলো নারিশ হতে পারে, ব্রেনের টিস্যু গুলো যে সাপোর্ট পায়। যেমন আপনার বিভিন্ন ধরনের মেটেরিয়ালস গুলো যে যে গ্লুকোজ, অক্সিজেন, এগুলো হচ্ছে ব্রেন টিস্যুতে যে ব্লাড ভেসেল থেকে যাবে। আবার যে কিছু কিছু জিনিস এই যে ব্লাড ভেসেল, যে ব্লাড ব্রেন ব্যারিয়ার যে আছে সেই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারবে না। যদি কোনো কারণে ক্রস করে তাহলে তখন ব্রেন হচ্ছে ড্যামেজ হয়ে যাবে। এই জন্য অনেক কিছু আমাদের হয়তো ব্লাড ভেসেল দিয়ে ব্রেনের ব্লাড ভেসেলও যাচ্ছে, কিন্তু সবগুলো জিনিস কিন্তু এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতেছে না, যার কারণে আমাদের ব্রেনটা ওয়েল প্রোটেক্টেড থাকে। বিভিন্ন ধরনের টক্সিন আছে, ড্রাগস আছে, সবগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। যে টক্সিন গুলো অথবা ড্রাগ গুলো ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে, সেগুলোর কারণে তখন ব্রেনে সেটার ইফেক্ট অথবা সেটার প্রভাব তৈরি করে। এখন ব্লাড ব্রেন ব্যারিয়ার হচ্ছে এটা আছে বললাম যে একটা সেমি পারমিয়েবল একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার গুলো, যে স্ট্রাকচারটা মেইনলি তৈরি হয় হচ্ছে এন্ডোথেলিয়াল সেল দিয়ে, এবং এন্ডোথেলিয়াল সেলের সাথে হচ্ছে নিউরোগ্লিয়া, বিশেষত অ্যাস্ট্রোসাইট যেটা আছে, অ্যাস্ট্রোসাইট যে নিউরোগ্লিয়া আছে সেইটা, এবং আচ্ছা ঠিক আছে। এই অ্যাস্ট্রোসাইট এবং এই এন্ডোথেলিয়াল সেল এটা মিলে হচ্ছে যে এই ব্যারিয়ারটা তৈরি করে। যে ব্যারিয়ারটার মেইন কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের সাবস্টেন্স গুলো ভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ব্রেনে যাবে এবং আনওয়ান্টেড যেগুলো ব্রেনের জন্য ক্ষতিকারক সেগুলো যাতে ওই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস না করতে পারে। আমি কি বললাম বুঝতে পারলেন না পারেননি? আরেকবার একটু বলবেন? এটা হচ্ছে যে ব্যারিয়ার নাম তো, যে ব্লাড ব্রেন ব্যারিয়ার, সেটা হচ্ছে একটা ব্যারিয়ার এবং এই ব্যারিয়ারটা ব্রেনে থাকতেছে, এই জন্য নাম হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। এবং এই ব্যারিয়ারটা হচ্ছে একটা সেমি পারমিয়েবল একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে মেইনলি তৈরি হয়েছে ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম আছে। যে বিষয়টা এই ব্যারিয়ার গুলো হচ্ছে যে ক্যাপিলারিতে যে এন্ডোথেলিয়াম আছে, এন্ডোথেলিয়াম এবং পাশাপাশি যে এন্ডোথেলিয়ামের সাথে হচ্ছে অ্যাস্ট্রোসাইট যে নিউরোগ্লিয়া থাকে, সেটা মিলে হচ্ছে এই ব্যারিয়ারটা তৈরি করে। এবং এই ব্যারিয়ারটা হচ্ছে সেমি পারমিয়েবল, যে সব ধরনের সাবস্টেন্স গুলো এই ব্যারিয়ার দিয়ে ক্রস করে ব্রেনে যেতে পারে না। যে কিছু কিছু সাবস্টেন্স যেটা ব্রেনের জন্য দরকার, সেই সাবস্টেন্স গুলোই শুধুমাত্র এই ব্যারিয়ারকে ক্রস করে ব্রেনে যায়। আর আনওয়ান্টেড অথবা ব্রেনের জন্য ঝুঁকিপূর্ণ জিনিসগুলো সাধারণত এই ব্যারিয়ার গুলো চেষ্টা করে যে যাতে ব্রেনে না যেতে পারে, প্রোটেক্ট করে ব্রেনকে। যেমন বিভিন্ন ধরনের টক্সিন আছে, বিভিন্ন ধরনের ড্রাগস আছে, যেগুলো সাধারণত ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না ডিউ টু প্রেজেন্স অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার।
আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। এখন বিভিন্ন কারণে এই ব্লাড ব্রেন ব্যারিয়ার হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন ব্লাড ব্রেন ব্যারিয়ার যখন ক্ষতিগ্রস্ত হয় তখন হচ্ছে যে আপনার সার্কুলেশনে যে টক্সিন গুলো থাকে, যে ইনফেক্টিভ এজেন্ট গুলো থাকে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ড্রাগ গুলো তখন হচ্ছে ব্রেনে সেগুলো হচ্ছে যে এন্টার করতে পারে খুব সহজে, তখন ড্যামেজটা অনেক বেশি দেখা যায়। নরমালি আমাদের ব্রেন কিন্তু বলা হয় যে বিভিন্ন ধরনের টক্সিন অথবা ইনফেকশন অথবা এই ধরনের বিভিন্ন আনওয়ান্টেড সাবস্টেন্স থেকে ওয়েল প্রোটেক্টেড ডিউ টু প্রেজেন্স অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার। তারপর ফর্মিং দি মাইলিন শীট অ্যারাউন্ড দ্য নিউরনাল অ্যাক্সন, যেটা যে যে নিউরোগ্লিয়ার ভিতরে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়ার ভিতরে ছিল অলিগোডেন্ড্রোসাইট এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়ার ভিতরে ছিল সোয়ান সেল। এই দুইটা সেলই হচ্ছে মাইলিনেশন হয়, যে একজনের বাইরের দিকে যে আবরণটা তৈরি করে মাইলিন শীটটা, সেটা তৈরি করে হচ্ছে এই নিউরোগ্লিয়া গুলো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে করে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট মাইলিনেশন করে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নার্ভের মাইলিনেশন করা হচ্ছে সোয়ান সেল। এখন এই মাইলিনেশন গুলো দরকার, কারণ নার্ভের যে কন্ডাকশন হয়, ইম্পালস গুলো কন্ডাকশনের জন্য এই মাইলিনেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে মাইলিনেশন ড্যামেজড হয় অথবা মাইলিনেশন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো ঠিকমতো কন্ডাকশন হবে না। এর আগে আমি গতদিন একটা ক্লাসে একটা ডিজিজের নাম বলছে গুলেনবারি সিনড্রোম। গুলেনবারি সিনড্রোম হলে দেখা যায় যে পেরিফেরাল যে নার্ভ গুলো থাকে, মাইলিনেশন থাকে, সেই মাইলিনেশন প্রসেসটা নষ্ট হয়ে যায়, যে নার্ভ গুলো ডিমাইলিনেটেড হয়ে যায়, তখন দেখা যায় যে পেশেন্টের মাংসপেশির শক্তিগুলো কমে যেতে থাকে। তারপর মেকিং দ্য সিএসএফ দ্যাট সার্কুলেটস অ্যারাউন্ড দ্য ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, যে সিএসএফ তো যেটা হচ্ছে মেইনলি তৈরি হয়েছে যে ব্রেনের ভিতরে যে ভেন্ট্রিকেল থাকে, ভেন্ট্রিকেলের নাম তো শুনছেন? জি স্যার। ব্রেনের ভিতরে ভেন্ট্রিকেল থাকে হচ্ছে দুইটা, ল্যাটারাল ভেন্ট্রিকেল থাকে, থার্ড ভেন্ট্রিকেল থাকে, ফোর্থ ভেন্ট্রিকেল থাকে, এবং এই ভেন্ট্রিকেলের লাইনিং এ থাকে হচ্ছে অ্যাপেন্ডাইমাল সেল, এবং ওই অ্যাপেন্ডাইমাল সেলের যে এক ধরনের বিশেষ সাবসেট বলা হয়, যে বিশেষ সেল থাকে যেটা নাম হচ্ছে করয়েড প্লেক্সাস, এবং এই করয়েড প্লেক্সাস থেকেই হচ্ছে সিএসএফ গুলো মেইনলি তৈরি হয়। এবং সিএসএফ যেটা আছে সেটা মেজরিটি সিএসএফ তৈরি হয়ে গেছে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকেলে, তারপরে যে থার্ড ভেন্ট্রিকেল ফোর্থ ভেন্ট্রিকেল থেকে কিছু পরিমাণ তৈরি হয়, এর বাইরে অন্যান্য সোর্স থেকে কিছু পরিমাণ তৈরি হয়, কিন্তু মেইনলি সিএসএফ গুলো তৈরি হয় করয়েড প্লেক্সাস অফ ল্যাটারাল ভেন্ট্রিকলস থেকে, হচ্ছে মেইন পোরশন অফ দি সিএসএফ তৈরি হয়। এবং এই করয়েড প্লেক্সাস গুলো হচ্ছে যে এই যে যেটা বলে অ্যাপেন্ডাইমাস যে সেলগুলো, সেই সেলগুলোর একটা অংশ বলা হয়। তারপর পার্টিসিপেটিং ইন ফ্যাগোসাইটোসিস, এটা মাইক্রোগ্লিয়াল যে সেলটা বলা হচ্ছে, যে সেলটা হচ্ছে ইমিউন সিস্টেমের সাথে সম্পর্কিত, ইমিউন বডির যে বিশুদ্ধ আপনার ব্রেনের যে ইমিউনিটি, ব্রেনকে প্রোটেকশন করার জন্য এই সেলগুলো মেইনলি কাজ করে থাকে। এখন এখানে নিউরোগ্লিয়া গুলোর যে যে ছবিগুলো দেওয়া আছে, যে কোন নিউরোগ্লিয়া দেখতে কি রকম, যে এটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, এটা হচ্ছে অ্যাপেন্ডাইমাল সেল, এটা হচ্ছে স্যাটেলাইট সেল যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, তারপর হচ্ছে এটা হচ্ছে সোয়ান সেল, এটা হচ্ছে মাইক্রোগ্লিয়া, এটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট। এখন নরমালি যেটা হচ্ছে যে আমরা জানি তো যে নরমালি নিউরন গুলো সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নার্ভ সেল গুলো থাকে, সেগুলো যদি ড্যামেজ হয় সেগুলো সাধারণত রিজেনারেট করে না, কিন্তু নিউরোগ্লিয়া গুলো যদি ড্যামেজ হয় অথবা যে নিউরন গুলো ড্যামেজ হচ্ছে, সেই এটাকে ইনজুরিটাকে হিলিং করার জন্য, রিপেয়ার করার জন্য নিউরোগ্লিয়া গুলো কাজ করে, এবং সেই প্রসেসটাকে বলা হয় গ্লিওসিস। স্যার প্রসেসটা আরেকবার একটু বলেন।
যে আমাদের নার্ভাস সিস্টেম, বিশেষত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নার্ভ সেলগুলো তো ড্যামেজ হলে সেগুলো আর রিজেনারেশন হয় না, কিন্তু ওখানে যে নিউরোগ্লিয়া গুলো থাকে সেই নিউরোগ্লিয়া যদি কোনোভাবে ড্যামেজ হয় অথবা ইনজিউর্ড হয় সেগুলো কিন্তু রিজেনারেট করতে পারে, এই ক্যাপাসিটি আছে। একটুখানি আমি একটা ফোন দেব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আদা, হ্যাঁ আজকে তো আমি নেই, আমি কালকে থাকবো বিকালে। হ্যাঁ 5টার দিকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যেটা বলতেছিলাম যে আবার যে ব্রেনের যে নার্ভ সেলগুলো ড্যামেজ হয়েছে সেই অথবা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয় সেটাকেও তো হিলিং হতে হয়। সেই হিলিংটা হয় হচ্ছে অ্যাস্ট্রোসাইট দিয়ে, এবং সেই প্রসেসটাকে বলা হয় গিলিওসিস। স্যার, নিউরনের যে সেলগুলো ড্যামেজ হয়ে যায়, যেগুলা আর হিল হইতে পারে না, ওগুলা কি হয়? ওইগুলো ওইগুলো তো পার্মানেন্টলি ড্যামেজ, ওইগুলো তো আর কোনো কিছু, ওইগুলো যে যেগুলো হচ্ছে যে সেগুলো আস্তে আস্তে ওইগুলো পরিবর্তন হয়ে যায়, সেগুলো আর ওইগুলোর অস্তিত্ব আর পাওয়া যায় না এক সময়। যে মেইনলি যে যে বিশেষত যে মাইক্রোগ্লিয়াল যে সেলগুলো আছে সেই সেলগুলো হচ্ছে যে তখন হচ্ছে যে যে সেলগুলো হচ্ছে আনওয়ান্টেড থাকে, যে সেলগুলো নন ফাংশনিং থাকে, সেই সেলগুলো তখন ওগুলোকে ই করে দেয়, ড্যামেজ করে দেয়। স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। স্যার নিউরন আর নিউরোগ্লিয়ার মধ্যে ডিফারেন্টটা কি? নিউরন হচ্ছে মেইনলি হচ্ছে নার্ভাস নার্ভ কম্পোনেন্ট, আর নিউরোগ্লিয়া হচ্ছে সাপোর্টিং কম্পোনেন্ট। যে নিউরন গুলো যাতে সাপোর্ট পায়, নিউরন গুলো যাতে পুষ্টি পায়, নিউরন গুলো যাতে প্রোটেক্টেড থাকে, সেই কাজটা করে থাকে হচ্ছে নিউরোগ্লিয়া। কি বোঝা গেল? জি স্যার। মানে নিউরোগ্লিয়ার কিন্তু মেইনলি কোনো মানে যে নিউরন গুলো যাতে তার কাজগুলো ঠিক মতো করতে পারে, নিউরন গুলো যাতে প্রোটেক্টেড থাকে, ওয়েল প্রোটেক্টেড থাকে, নিউরন গুলো যাতে পুষ্টি পায়, নিউরন গুলো যাতে সাপোর্ট পায়, সেই কাজটাই হচ্ছে নিউরোগ্লিয়া থাকে। কিন্তু নিউরোগ্লিয়ার কোনো নিজস্ব অন্য কোনো কাজ নাই। আর অন্য এডিশনাল কাজের ভিতরে যে যেটা বললাম যে যেটা হচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে, তারপর হচ্ছে যে সিএসএফ প্রোডাকশনের সাথে জড়িত। কিন্তু নিউরনের মেইন কাজ হচ্ছে নিউরনকে সাপোর্ট প্রোটেকশন দেয়া, নিউরনকে নারিশমেন্ট করা, যাতে নিউরন গুলো ঠিক মতো কাজ করতে পারে। এখন যদি নিউরন গুলো ড্যামেজ হয়ে যায়, নিউরোগ্লিয়া থাকলেও কোনো লাভ হবে না। যদি যদি পুরোপুরি আপনার কোনো পার্টে যদি নিউরন সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যায়, ওখানে নিউরোগ্লিয়া থাকবে, নিউরোগ্লিয়া গুলো হয়তো ড্যামেজ যে নিউরন গুলো সেগুলো রিপ্লেস করবে, কিন্তু সেইখানে ফাংশনাল কোনো আপনি অ্যাচিভমেন্ট পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে তারপরেও তো মানুষের যেটা হচ্ছে যে যে যেমন স্ট্রোক করার পরে, তারপরে অথবা অন্যান্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দেখা যাচ্ছে প্যারালাইসিস হওয়ার পরে তো অনেকে আস্তে আস্তে রিকভারি করতেছে। সেটা আসলে কিভাবে হয় সেটার আরো ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি নামে একটা ব্যাপার আছে, সেইটার মাধ্যমে এই জিনিসগুলো তখন রিকভারি হয়। কিন্তু সাধারণত পুরোপুরি রিকভারি হয় না বলা হয়। এখন নিউরোগ্লিয়ার এখানে একটা সংক্ষিপ্ত, যদি অনেক কিছু না হয় যে এই জিনিসটাই এই এই চারটা মনে রাখলে হয়তো আপনি সবকিছু না, যে এখানে মোটামুটি সংক্ষিপ্ত হবে সবগুলো দিয়ে আছে। যে নিউরোগ্লিয়া আর ফাউন্ড ইন দা পেরিফেরাল নার্ভাস সিস্টেম এন্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। পেরিফেরালের ভিতর আছে স্যাটেলাইট সেল এবং সোয়ান সেল। স্যাটেলাইট সেল ইউজুয়ালি এই স্যাটেলাইট সেল এইগুলো খুব বেশি সংখ্যায় আসলে পাওয়া যায় না, এবং এইটার ফাংশন গুলো আসলে খুব বেশি ওয়েল নন না বলা হয়। স্যাটেলাইট সেল সারাউন্ড নিউরন সেল বডিজ ইন দ্য গ্যাংলিয়ন। যে আমাদের যে ডরসাল রুট গ্যাংলিয়নের কথা বলছিলাম না, ডরসাল রুট গ্যাংলিয়নের কথা জি স্যার। বলছিলাম, যে যেটা হচ্ছে স্পাইনাল যে নার্ভ গুলো থাকে, যেটা দুইটা রুট থাকে, পিছনে যে রুটটা পোস্টেরিয়র রুট অথবা ডরসাল রুট, ওখানে একটা গ্যাংলিয়ন থাকে যেটা হচ্ছে সেন্সরি গ্যাংলিয়ন। ওখানে যে যে সেল বডি থাকে সেই সেল বডির সারাউন্ডিংসে থাকে হচ্ছে স্যাটেলাইট সেল।
যদিও এই বলা হয় যে স্যাটেলাইট সেল এগুলোর ফাংশন সম্পর্কে এতটা বলা হয় যে খুব বেশি অনেক বেশি ফাংশন সম্পর্কে অবগত না, এবং এই স্যাটেলাইট সেলগুলোর সংখ্যাই ওইভাবে থাকে না খুব বেশি বডিতে। এগুলো যে কাজটা করে ধারণা করা হয় যেটা হচ্ছে রেগুলেট অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিউট্রিয়েন্ট এন্ড নিউরোট্রান্সমিটার লেভেলস অ্যারাউন্ড দ্য নিউরনস ইন দ্য গ্যাংলিয়া। যে গ্যাংলিয়া, যে টসলুট গ্যাংলিয়া যেগুলো থাকে সেখানে কিছু কিছু ফাংশন এগুলো করে থাকে। আর মেইনলি হচ্ছে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মেইন যে গ্যাংলিয়া সোয়ান সেল, যেটা বলছিলাম যে যেটা মাইলিনেশনের সাথে সম্পর্কযুক্ত, যে এটা সারাউন্ডস অ্যাকশন ইন পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর রেসপন্সিবল ফর মাইলিনেশন অফ দি পেরিফেরাল নার্ভস, তারপর পার্টিসিপেট ইন রিপেয়ার প্রসেস আফটার ইনজুরি। যে আপনার কোনো কারণে আপনার পেরিফেরাল নার্ভগুলো যখন ক্ষতিগ্রস্ত হয়, পেরিফেরাল নার্ভের যখন মাইলিন শীটগুলো ড্যামেজড হয়ে যাচ্ছে, তখন মাইলিন সোয়ান সেলগুলো অ্যাক্টিভ হওয়া শুরু করে, কাজ করা শুরু করে, মাইলিনেশন প্রসেসটা তখন শুরু হয় আবার। যার কারণেই দেখা যায় যে আপনার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন ড্যামেজড হলেও যদি নার্ভ পেরিফেরাল নার্ভ ইনট্যাক্ট থাকে, মানে ভিতরে যে যদি এক্সটার্নাল যে কম্পোনেন্ট গুলো সেগুলো যদি ঠিক থাকে, বাইরের যে স্ট্রাকচার গুলো শীটগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় এবং যেটার কারণে যদি তার ফাংশনাল বিভিন্ন পরিবর্তন হয়, তারপরেও আবার দেখা যায় যে এগুলো রিকভারি শুরু করে ডিউ টু যে মাইলিন শীতের যে আবার ফাংশন গুলো ঠিক মতো হলেই তখন হচ্ছে যে ওইগুলো আবার সে ফাংশন গুলো ফেরত পায়। এই জন্য অনেক রোগ হওয়ার পরেও যে অনেকে প্যারালাইসিস হয়ে যাচ্ছে বিভিন্ন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ডিজিজের কারণে, কিন্তু আস্তে আস্তে আবার সময়ের সাথে সাথে অনেকে কিন্তু ভালো হয়ে যাচ্ছে ডিউ টু যে মাইলিনেশন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেটা বলা হচ্ছে যে অ্যাপেন্ডাইমাস সেল, যেটা বলছেন যে মেইনলি হচ্ছে যে এটা হচ্ছে ভেন্ট্রিকেল কে লাইন নিয়ে থাকে, যে লাইন দা ভেন্ট্রিকলস এন্ড সেন্ট্রাল ক্যানাল অফ দি স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের মাঝখানে কিন্তু একটা ছোট্ট একটা ক্যানাল থাকে যেটার নাম হচ্ছে সেন্ট্রাল ক্যানাল অফ স্পাইনাল কর্ড, এবং এই ক্যানালের লাইনিং এ থাকে হচ্ছে এই অ্যাপেন্ডাইমাল সেল। এবং এখানে এটার কাজ হচ্ছে মেইনলি অ্যাসিস্ট ইন প্রোডিউসিং, সার্কুলেটিং এন্ড মনিটরিং অফ দিস সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আর অলিগোডেন্ড্রোসাইটের কথা বলছিলাম, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে কাজটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সোয়ান সেল করে থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই কাজটা করে থাকে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। মাইলিনেটেড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একজন প্রোভাইড স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সবচেয়ে বেশি সংখ্যায় থাকে হচ্ছে অ্যাস্ট্রোসাইট, এবং এটা তৈরি করে মেইনটেইন ব্লাড ব্রেন ব্যারিয়ার, প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট, রেগুলেট আয়ন, নিউট্রিয়েন্ট এন্ড ডিসলভড গ্যাস কনসেন্ট্রেশন, absorb and recycle neurotransmitter, form scar after injury। যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো ইনজুরি হয় সেটা যে হিলিংটা হয় সেটা পরবর্তীকালে যে টিস্যু দিয়ে হিলিং হয় সেইটা হয় হচ্ছে অ্যাস্ট্রোসাইট দিয়ে। এবং যে প্রসেসটার নাম বলছিলাম গিলিওসিস, যেটা যে পেরিফেরাল যে টিস্যু গুলো যখন ক্ষতিগ্রস্ত হয় সেখানে যে শব্দটা ইউজ করা হয় ফাইব্রোসিস ইউজ করা হয়, ফাইব্রোটিক স্কার যে শব্দটা ইউজ করা হয়, এখানে ইউজ করা হয় স্কার টিস্যু যেটা ফর্মেশন হয় সেটা মেইনলি হচ্ছে গিলিওসিস প্রসেসের মাধ্যমে হয়, এই জন্য অনেকে এটাকে গিলিওটিক স্কার বলে। আর মাইক্রোগিলিয়ার কথা বলছিলাম যে রিমুভ সেল বডি, যেটা হচ্ছে ইমিউন সিস্টেমের সাথে সম্পর্কিত। রিমুভ সেল ডেব্রিস, ওয়েস্ট এন্ড প্যাথোজেন্স বাই ফ্যাগোসাইটোসিস। এখন নিউরোগিলিয়া সম্পর্কে এতটুকু জানলেই হবে, এর বেশি জানার হয়তো দরকার হবে না পরীক্ষার জন্য অথবা এই পর্যায়ে। নিউরোগিলিয়া সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার গ্যাংলিয়া কি? গ্যাংলিয়া? জি স্যার। গ্যাংলিয়া এটা হচ্ছে যে গ্যাংলিয়ার ডেফিনেশন যেটা হচ্ছে কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড গ্যাংলিয়া। বোঝা গেল? স্যার আরেকবার বললে ভালো হয়। যে নিউরনের তো অংশ থাকে কি, সেল বডি থাকে আর হচ্ছে সেল প্রসেসেস থাকে, যেটা ভিতর ডেন্ড্রাইট, অ্যাক্সন এগুলো থাকে। এখন যে এটা হচ্ছে যে
সেল বডি গুলো যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে কালেকশন হয় তখন সেইটাকে বলা হয় গ্যাংলিয়া। আর সেল বডিকে যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে কালেকশন হয় তখন সেটাকে বলা হয় ইউজুয়ালি নিউক্লিয়াস। The collection of cell bodies within the central nervous system is called nucleus. Our collection of cell bodies outside the central nervous system is called ganglia. ঠিক আছে? জি স্যার। আর আরো দুইটা শব্দ হয়তো ই করে দিন যে নার্ভ আর নার্ভ শব্দটা মেইনলি ইউজ করা হয় পেরিফেরাল যে নার্ভাস সিস্টেমের যে অংশ পেরিফেরিতে থাকে সেখানে শুধুমাত্র মেইনলি হচ্ছে নার্ভ শব্দটা ইউজ করা হয়। ইউজুয়ালি নার্ভ শব্দটা ইউজ করা হয় যে কালেকশন অফ নার্ভ ফাইবারস আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড নার্ভ। এই শব্দটা মেইনলি ইউজ করা, যেমন রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, ফিমোরাল নার্ভ, এইগুলো হচ্ছে সব পেরিফেরাল নার্ভ। এবং এই নার্ভের পিছনে কিন্তু এই নামের পিছনে কিন্তু নার্ভ শব্দটা জড়িত, এবং এটা হচ্ছে ইউজুয়ালি পেরিফেরাল যে নার্ভাস টিস্যু আছে সেগুলো নামের পিছনে নার্ভ যুক্ত করা হয়। এবং এটা হচ্ছে যে কালেকশন অফ নার্ভ ফাইবারস আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড নার্ভ। আর কালেকশন অফ নার্ভ ফাইবারস উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটাকে ইউজুয়ালি যে শব্দটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ট্রাক্ট। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। এখন ট্র্যাক্টের নাম শুনছেন যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, স্যার ডিসেন্ডিং ট্র্যাক্ট। হ্যাঁ বলেন। স্যার নিউরোট্রান্সমিটারের প্রয়োজনীয়তাটা কি একটু বললে ভালো হতো। নিউরোট্রান্সমিটারটা আমি একটা আলাদাভাবে পড়ে। নিউরোট্রান্সমিটার তো আপনার যে বডিতে যে নার্ভ ইম্পালস গুলো হচ্ছে সেটা তো কোনো ধরনের ইম্পালস গুলো হচ্ছে এক্সাইটেটরি ইম্পালস, আবার কোনোগুলো হচ্ছে ইনহিবিটরি ইম্পালস। এখন নিউরোট্রান্সমিটার হচ্ছে যে কেমিক্যাল গুলো এই নার্ভ ইম্পালস গুলোকে কন্ডাকশন করতেছে। যে আপনি যে কোনো একটা স্টিমুলাস যাচ্ছে, স্টিমুলাস যাওয়ার পর আপনার কোনো একটা অ্যাক্টিভিটি যে করবে সেই অ্যাক্টিভিটি গুলো ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করতেছে হচ্ছে নিউরোট্রান্সমিটার গুলা। যে নিউরোট্রান্সমিটার যে বিভিন্ন নিউরোট্রান্সমিটার, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আছে, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার আছে, আবার কিছু কিছু নিউরোট্রান্সমিটারে কাজ আছে বোথ এক্সাইটেটরি ইনহিবিটরি, যেমন অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এইগুলো হচ্ছে সব হচ্ছে নিউরো গাবা, সেরোটোনিন, এই সবগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার আমি আলাদাভাবে বলে আবার পড়াই দিব, ঠিক আছে? ওকে স্যার। এখন সিনাপস অথবা সাইনাপস বলি, যে এটা পড়ছেন মানে ফিজিওলজিতে, তাই না? ফিজিওলজিতে নো পড়ছেন স্যার। আপনারা? সিনাপস অথবা সাইনাপস এটা মোটামুটি সবারই কম বেশি আইডিয়া আছে। যে ডেফিনেশন একেবারে যদি অ্যাবসলিউট ডেফিনেশন দিতে চান সিনাপসের, যে সিনাপস ইজ দ্য জাংশন হোয়ার এ one neuron ends and another neuron begins is called synapse. এটা হচ্ছে সবচেয়ে সহজ সরল ডেফিনেশন বলা হয়। আরো সহজ করলে বলে জাংশন বিটুইন টু নিউরন ইজ কল্ড সিনাপস, যেখানে একটা নিউরন শেষ হয় এবং আরেকটা নিউরন শুরু হয়। The junction between two neurons where a neuron ends and another neuron begins is called synapse. এটা হচ্ছে একটা যে সহজ সরল ভাষায় সিনাপসের ডেফিনেশন। কিন্তু সিনাপস শুধুমাত্র যে নিউরনের সাথে নিউরনেরই হবে এরকম নাও হতে পারে। সিনাপস নিউরনের সাথে মাসেলেরও সিনাপস হতে পারে, নিউরনের সাথে গ্ল্যান্ডেরও সিনাপস হতে পারে, সেগুলোকেও সিনাপস বলা হয়। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। এখানে আবার নিচে একটা যে ইট ইজ এ স্পেশালাইজড জাংশন where transmission of information takes place between a nerve fiber and another nerve, muscle or gland। মানে এখানে সিনাপস নরমালি যেটা বুঝে যে নার্ভের সাথে নার্ভ, নিউরনের সাথে নিউরন, কিন্তু নিউরনের বাইরেও মাসেলের সাথে নিউরনের সিনাপস হতে পারে, নিউরনের সাথে গ্ল্যান্ডের সিনাপস হতে পারে। এখন সিনাপসের কি কি অংশ থাকে, যে এটার আগেই বলছিলাম যে সিনাপসের তিনটা অংশ থাকে। একটা হচ্ছে প্রি সাইনাপটিক এন্ডিং, তারপর সাইনাপটিক ক্লেফট, আর একটা হচ্ছে পোস্ট সাইনাপটিক এন্ডিং। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে যদি খুব, এটা হচ্ছে প্রি সাইনাপটিক এন্ডিং হচ্ছে এটা,
আর এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক এন্ডিং, আর মাঝখানে যে স্পেসটা আছে সেটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট অথবা সাইন্যাপটিক স্পেস। তাহলে যে প্রি সাইন্যাপটিক এন্ডিং দ্যাট কন্টেইনস নিউরোট্রান্সমিটার, মাইটোকন্ড্রিয়া এন্ড আদার সেল অর্গানেলস, এবং এই নিউরোট্রান্সমিটার গুলো প্রি সাইন্যাপটিক এন্ডিং এর যে জিনিসগুলোর ভিতরে থাকে সেটাকে বলা হয় ভেসিকেল। এটা হচ্ছে যে এইগুলো হচ্ছে সাইন্যাপটিক ভেসিকেল, যে সাইন্যাপটিক ভেসিকেলের ভিতরেই নিউরোট্রান্সমিটার গুলো থাকে। আর পোস্ট সাইন্যাপটিক এন্ডিং যেটা হচ্ছে, যেটাতে মেইনলি হচ্ছে রিসিপ্টর থাকে, যে পোস্ট সাইন্যাপটিক এন্ডিং দ্যাট কন্টেইনস রিসিপ্টর সাইটস ফর নিউরোট্রান্সমিটার, যে যে নিউরোট্রান্সমিটার গুলো প্রি সাইন্যাপটিক এন্ডিং এর সাইন্যাপটিক ভেসিকেলের ভিতরে আছে, সেই সাইন্যাপটিক যখন কোনো নার্ভ ইম্পালস আসে তখন হচ্ছে যে এই সাইন্যাপটিক ভেসিকেল গুলো প্রি সাইন্যাপটিক যে মেমব্রেন আছে সেটার সাথে অ্যাটাচড হয়। তারপর সাইন্যাপটিক ভেসিকেল গুলো ব্রেকডাউন হয়ে তখন ভিতরের নিউরোট্রান্সমিটারটা সাইন্যাপটিক যে ক্লেফট অথবা সাইন্যাপটিক যে স্পেস আছে সেখানে চলে আসে। তারপরে সেই নিউরোট্রান্সমিটার গুলো পোস্ট সাইন্যাপটিক যে রিসিপ্টর মেমব্রেনে যে রিসিপ্টর থাকে সেইটার সাথে বাইন্ড করে, তারপরে ইম্পালসটা প্রপাগেশন হয়। আমি কি বললাম বোঝা গেল তো? জি স্যার। স্যার আরেকবার বলেন। যে সাইন্যাপটিক যে ট্রান্সমিশন হচ্ছে, যে আপনি যে আমি একটু আজান করতেছি, একটুখানি হোল্ড করেন। হ্যাঁ, যেটা আবার শুরু করে, যেটা বলতেছিলাম যে এখানে প্রি সাইন্যাপটিক এন্ডিং এ যে ভেসিকেল গুলো থাকে, যেটা হচ্ছে সাইন্যাপটিক ভেসিকেল বলে, যে সাইন্যাপটিক ভেসিকেল গুলোর ভিতরে থাকে আছে নিউরোট্রান্সমিটার গুলো। এখন যখন নার্ভ ইম্পালস গুলো আসে, সেই ইম্পালস গুলো তো যে ট্রান্সমিট হতে হবে, না হলে তো আপনার যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি গুলো করা যাবে না। এখন যেটা হয় যে যখন নার্ভ ইম্পালস গুলো জেনারেট হয় তখন হচ্ছে যে নার্ভ ইম্পালস গুলো জেনারেট হওয়ার পরে ইম্পালস গুলোর কারণে যেটা হচ্ছে যে নিউরোট্রান্সমিটার গুলো তখন হচ্ছে যে সাইন্যাপটিক ভেসিকেল গুলো সেগুলো প্রি সাইন্যাপটিক যে মেমব্রেন থাকে সেটার সাথে অ্যাটাচড হয়। তারপরে এখানে ব্রেকডাউন হয়ে ভিতর থেকে নিউরোট্রান্সমিটার গুলো তখন সাইন্যাপটিক ক্লেফট অথবা স্পেসে চলে আসে। তারপরে এই নিউরোট্রান্সমিটার গুলো পোস্ট সাইন্যাপটিক এন্ডিং এ যে মেমব্রেন থেকে এখানে রিসিপ্টর থাকে, সেই রিসিপ্টরের সাথে বাইন্ড হয়ে তারপরে
ইম্পালস গুলো প্রপাগেশন করে, ইম্পালস গুলো পাস করে, ট্রান্সমিট করে। এখন কোনো কারণে যদি এই প্রসেসের কোথাও যদি কোনো বিঘ্নতা তৈরি হয় তাহলে ইম্পালস গুলো ট্রান্সমিট হবে না। আমি কি বললাম বুঝতে পারলেন তো? জি স্যার। এখন যে নিউরোট্রান্সমিটার গুলো আবার বিভিন্ন আছে, যেগুলো নিউরোট্রান্সমিটার পড়ানোর সময় যে নিউরোট্রান্সমিটার যেগুলো যে সাইন্যাপটিক ক্লেফট আছে, তারপর পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের সাথে রিসিপ্টর। এখন নিউরোট্রান্সমিটারের ধরো একটা সেট আছে, পরিণতি আছে, যে নিউরোট্রান্সমিটার কিছু পার্সেন্টেজ নিউরোট্রান্সমিটার কিন্তু এনজাইম দিয়ে ডিস্ট্রাকশন হয়ে যায়, আবার বেশিরভাগ নিউরোট্রান্সমিটার গুলো আবার বিভিন্ন ভাবে প্রি সাইন্যাপটিক এন্ডিং এ আবার চলে আসে এবং আবার কাজ করা শুরু করে। আবার আমাদের যে বিভিন্ন ডিজিজ গুলো হয়, বিশেষত নিউরোট্রান্সমিটার রিলেটেড যে ডিজিজ গুলো হয়, সেখানে দেখা যায় যে নিউরোট্রান্সমিটার গুলো হয়তো ঠিক মতো সিক্রেশন হচ্ছে না, অথবা নিউরোট্রান্সমিটার গুলো তৈরি হচ্ছে না ঠিক মতো, অথবা নিউরোট্রান্সমিটার গুলো যে যে সাইন্যাপটিক ক্লেফটে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, আবার অথবা নিউরোট্রান্সমিটার গুলো রিসিপ্টরের সাথে বাইন্ড হতে পারতেছে না। এটার কারণে বিভিন্ন ধরনের রোগগুলোতে এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। আবার আমরা যে ট্রিটমেন্ট যে করা হয় বিভিন্ন ধরনের যে ওষুধগুলো ব্যবহার করা হয় যে বিভিন্ন নিউরোলজিক্যাল ডিজিজে, সেই নিউরোলজিক্যাল ডিজিজের ট্রিটমেন্টের ক্ষেত্রেও যে কিছু কিছু ওষুধ ব্যবহার করা হয় যাতে নিউরোট্রান্সমিটার গুলো এটার সাথে বাইন্ড হতে না পারে, সেটা করা। আবার কিছু কিছু ওষুধ ব্যবহার করে যে ওষুধগুলো ব্যবহার করলে আপনি এই নিউরোট্রান্সমিটার যেগুলো হয়তো রিসিপ্টরের সাথে ঠিকমতো বাইন্ড হতে পারতেছিল না, সেগুলো বাইন্ড হতে পারবে। স্যার নিউরোট্রান্সমিটার গুলো তৈরি হয় কোথা থেকে? নিউরোট্রান্সমিটার তৈরি হয় প্রি সাইন্যাপটিক এন্ডিং এ। ওটা তো প্রি সাইন্যাপটিক এন্ডিং, ওটা তো নিউরনেরই একটা অংশ। এটা হচ্ছে নিউরনের অংশ যেখানে যে সব ধরনের যে একটা সেলের যে যে সাবস্টেন্স গুলো থাকা দরকার সে সবগুলোই ওখানেও আছে। যে সেলের একটা নরমাল যে সেল যে কাজগুলো করে, নিউরনের ভিতরেও এখানে স্পেশালি যে সাবস্টেন্সটা থাকে সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটারটা থাকে। আর সাইন্যাপটিক ক্লেট অথবা স্পেস যেটা আছে বিটুইন দ্য প্রি সাইন্যাপটিক এন্ড পোস্ট সাইন্যাপটিক এন্ডিং, ইট ইজ অ্যাবাউট 20 ন্যানোমিটার ওয়াইড। এটা খুব বেশি। এই যে গ্যাপটা প্রি সাইন্যাপটিক এন্ড পোস্ট সাইন্যাপটিক এন্ডিং এর মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা খুব বেশি আসলে থাকে না, এটা অনলি হচ্ছে 20 to 30 ন্যানোগ্রাম বলা হয়। স্যার নিউরোট্রান্সমিটারটা কি স্যার নিউরনেরই একটা মানে উপাদান? নিউরোট্রান্সমিটার তো নিউরনের মানে নিউরনের ভিতরে ওই কথাই বললে যে মানে ইনডাইরেক্টলি বললে এটা নিউরনের একটা মানে থাকে, কিন্তু নিউরোট্রান্সমিটার গুলো শুধুমাত্র নিউরনের তো না, আরো অনেক জায়গায় হচ্ছে যে এটার উপস্থিতি থাকে, এটা সিক্রেশন হয়, তৈরি হয়, তারপর সেগুলো বিভিন্ন জায়গায় আবার ট্রান্সমিট হয়। এজন্য যদিও এটা হচ্ছে যে এক কথায় এটা নিউরনের অংশই বলা হয়। এখন মানে সিনাপসের যে ফাংশন, দা মেইন ফাংশন অফ দ্য সিনাপস ইজ টু ট্রান্সমিট দ্য ইম্পালস। অ্যাকশন পটেনশিয়াল পড়ছেন আপনারা? জি স্যার। জি স্যার। অ্যাকশন পটেনশিয়াল যেটা জেনারেশন হচ্ছে সেটাই হচ্ছে নিউরো যে সিনাপস না থাকলে যে আপনার যখন অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হচ্ছে তারপরে যে বিভিন্ন এগুলো আছে সেইগুলো কিন্তু নার্ভগুলো যে ইম্পালস যেটা ট্রান্সমিট হচ্ছে সেই ইম্পালস গুলো জেনারেশন হবে না যতক্ষণ মানে ট্রান্সমিট হবে না যদি সিনাপস ঠিকমতো না কাজ করে অথবা সিনাপসের স্ট্রাকচার যদি ঠিকমতো না থাকে, তাহলে কিন্তু নার্ভ ইম্পালস গুলো ট্রান্সমিট হবে না ঠিকমতো। এই জন্য বিভিন্ন রোগের কারণে অথবা বিভিন্ন কন্ডিশনের কারণে যখন নিউরন গুলো ক্ষতিগ্রস্ত হয় অথবা নিউরনাল যে বিভিন্ন স্ট্রাকচার গুলো ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু নার্ভ ইম্পালস গুলো ঠিকমতো ট্রান্সমিট হতে পারে না। এখন নিউরোট্রান্সমিটার যে সিনাপসের টাইপস এর ভিতরে সিনাপস উইথ অ্যানাদার নিউরন যেটা বলা হচ্ছে যে দুইটা নিউরনের ভিতরে হচ্ছে, সেটা আবার বিভিন্ন ধরনের হতে পারে, যে এক্সোডেনড্রাইটিক হতে পারে যেখানে একজনের সাথে ডেনড্রাইটের সিনাপস হচ্ছে, তারপর এক্সোসোমাটিক যেখানে একজনের সাথে সেল বডির হচ্ছে
জাংশন হচ্ছে অথবা সিনাপস হচ্ছে, আর এক্সোএক্সোনিক যেখানে একজনের সাথে একজনের সিনাপস হচ্ছে। Neuromuscular, it is the synapse of a motor neuron and a muscle neuroglandular synapse. It is the synapse of a neuron and a endo or exocrine gland. এখন নরমালি যে ছবিটা মেইনলি হচ্ছে যে অনেক সময় সিনাপসের ছবি, যেটা অনেকে যে এই ছবিগুলো দিয়ে থাকে, যে এটা হচ্ছে যে নিউরনের সাথে নিউরনের সিনাপস, এইখানে এটা হচ্ছে নিউরনের সাথে নিউরনের সিনাপস, এটা হচ্ছে নিউরনের সাথে মাসেলের সিনাপস, এটা নিউরনের সাথে গ্ল্যান্ডের সিনাপস। আবার নিউরনের ভিতরে যে সিনাপসের কথা বলা হলো যে এক্সোনিক, এক্সোসোমাটিক, এক্সোডেন্ড্রাইটিক, এগুলো হচ্ছে এই ছবিটা হচ্ছে এক্সনের সাথে ডেন্ড্রাইটের সিনাপস, এটা হচ্ছে যে এক্সনের সাথে সোমার সিনাপস, আর এটা হচ্ছে এক্সনের সাথে এক্সনের সিনাপস। এখন সিনাপসে যে নার্ভ ইম্পালস গুলো যে ট্রান্সমিট হচ্ছে সেটা দুইটা ভাবে হতে পারে। ইউজুয়ালি যেটা মানবদেহে যে সিনাপস গুলো থাকে সেগুলো হচ্ছে যে বলা হয় যে এটা হচ্ছে কেমিক্যাল সিনাপস বলা হয়, যে ইলেকট্রিক্যাল সিনাপস ওই রকম সাধারণত মানবদেহের উপস্থিতি খুব একটা দেখা যায় না, যে দুই একটা কতগুলো স্পেশালাইজড জায়গায় হচ্ছে ইলেকট্রিক্যাল সিনাপস হয়, বাকি যে সিনাপস গুলো সবই হচ্ছে কেমিক্যাল সিনাপস, মানে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে যে সিনাপসটা। ইলেকট্রিক্যাল সিনাপস এখানে কোনো নিউরোট্রান্সমিটারের ইনভলভমেন্ট থাকে না। There are two fundamentally different types of synapse, electrical synapse আর হচ্ছে chemical synapse। এখন ইলেকট্রিক্যাল সিনাপস যেটা বললাম যে এটা ইউজুয়ালি হচ্ছে মানবদেহে খুব একটা থাকে না বলা হয়, যে in an electrical synapse the presynaptic and postsynaptic cell membranes are connected by special channel called gap junction that are capable of passing electrical current, causing voltage changes in the presynaptic cell to induce voltage changes in the postsynaptic cell। আপনি গ্যাপ জাংশনের কথা তো বলা হয়েছিল, গ্যাপ জাংশনের কথা বলা হয়েছিল না? আরেকবার একটু বললে ভালো হয়। গ্যাপ জাংশন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিনাপস, এখানে কোনো নিউরোট্রান্সমিটারের এখানে কোনো সম্পর্ক নাই, এখানে প্রি সাইনাপটিক এবং পোস্ট সাইনাপটিক যে এন্ডিংস আছে, মেমব্রেন আছে, সেটার ভিতরে যে কানেকশন হয় সেটা গ্যাপ জাংশনের মাধ্যমে হয়। নিচের ছবিটা দেখেন, এইটা হচ্ছে গ্যাপ জাংশন, এটা হচ্ছে এক ধরনের প্রোটিন দিয়ে হচ্ছে এই জাংশনটা তৈরি হয়। এটা হচ্ছে যে কানেকশন প্রোটিন ফর্মিং গ্যাপ জাংশন, যে প্রি সাইনাপটিক মেমব্রেনের সাথে পোস্ট সাইনাপটিক মেমব্রেনের যে কানেকশন হচ্ছে, যেটা একটা ফাঁকা একটা এর ভিতরে
সম্ভবত সেলের ভিতরেই তো বলা হয়েছিল গ্যাপ জাংশন, তারপর ডেসমোজম, এই শব্দগুলো বলা হয়েছিল মনে হয়। গ্যাপ জাংশন হচ্ছে একটা সেলের সাথে আরেকটা সেলের যে কন্টাক্ট হয়, সেই কন্টাক্ট কতগুলো পদ্ধতির মাধ্যমে, এর ভিতরে গ্যাপ জাংশন হচ্ছে একটা। গ্যাপ জাংশন হচ্ছে যে একটা সেলের সেল মেমব্রেনের সাথে আরেকটা সেল মেমব্রেনের যে কানেকশন হচ্ছে, সেটা হচ্ছে একটা এক ধরনের প্রোটিন দিয়ে এখানে গ্যাপ লাইক একটা স্ট্রাকচার থাকে, গ্যাপ থাকে, এখানে স্পেস থাকে, এবং এই স্পেসটা কানেকশন হয় হচ্ছে এক ধরনের বিশেষ প্রোটিন দিয়ে, যেটাকে বলা হয় কানেকশন প্রোটিন। এবং এখানে যেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল যে ইম্পালস গুলো, সেখানে হচ্ছে এইটা হচ্ছে যে প্রি সাইন্যাপটিক যে পার্ট আছে, সেখানে হচ্ছে যে গ্যাপ জাংশনের মাধ্যমে হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট গুলো পাস করে, এবং যেখানে দেখা যায় যে প্রি সাইন্যাপটিক সেলে যখন ভোল্টেজ চেঞ্জ হয়, সেই ভোল্টেজ চেঞ্জের কারণে তখন হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে ভোল্টেজ গুলো চেঞ্জ হয়, তখন এই ইম্পালস গুলো এক সেল থেকে আরেক সেলে পাস করতে থাকে। এখন ইলেকট্রিক্যাল সিনাপসের যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে এটা হিউম্যান যে বডিতে এই ধরনের সিনাপসের উপস্থিতি খুব কম বলা হয়। হিউম্যান বডিতে যে সিনাপস গুলো পাওয়া যায় বেশিরভাগই হচ্ছে কেমিক্যাল সিনাপস, তবে কিছু কিছু স্পেশালাইজড ইসে এই ধরনের সিনাপসের উপস্থিতি আছে, যেমন রেটিনাতে বলা হয় যে ইলেকট্রিক্যাল সিনাপস আছে। তারপরে যে অলফ্যাক্টরি ভালভ, যেটা অলফ্যাকশনের সাথে সম্পর্কিত, এখানে আছে। সেরিব্রাল কর্টেক্সে কিছু কিছু জায়গায় হচ্ছে পাওয়া যায়। হিপোক্যাম্পাস নামে একটা স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে লিম্বিক সিস্টেম নামে একটা ব্রেনের একটা কতগুলি স্ট্রাকচার মিলে লিম্বিক সিস্টেম হয়, সেটার একটা অংশের নাম হচ্ছে হিপোক্যাম্পাস, যেটা হচ্ছে থট, মেমোরি এগুলোর সাথে সম্পর্কিত। সেখানে সিনাপসের ইলেকট্রিক্যাল সিনাপস দেখা যায়। And the electrical synapse, the main advantage of an electrical synapse is the rapid transfer of signals from one cell to the next. They are rare in human central nervous system. They can be bidirectional, while chemical synapses are unidirectional. এখন এখানে কতগুলো পার্থক্যের কথা বলা যায়। কেমিক্যাল সিনাপসের সাথে ইলেকট্রিক্যাল সিনাপসের পার্থক্যের ভিতরে ওখানে একটা বলা হচ্ছে যে ইলেকট্রিক্যাল সিনাপস গুলো হচ্ছে বাই ডিরেকশনাল, আর কেমিক্যাল সিনাপস গুলো হচ্ছে ইউনিডিরেকশনাল। তারপরে হচ্ছে কেমিক্যাল সিনাপস গুলোতে হচ্ছে ডিলে হয়, যে ইম্পালস গুলো ইলেকট্রিক্যাল সিনাপসের মতো এত ফাস্ট ইম্পালস গুলো ট্রান্সমিট হয় না। কেমিক্যাল সিনাপসের কথা বলা হচ্ছে, ইন এ কেমিক্যাল সিনাপস electrical activity in the presynaptic neuron is converted into the release of a chemical called neurotransmitter that binds to receptor located in the plasma membrane of the postsynaptic cells. The neurotransmitter may initiate an electrical response or a secondary messenger pathway that may either excite or inhibit the postsynaptic membrane, যেটা আগেই বলছিলাম। এবং এই কেমিক্যাল সিনাপসের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে যে প্রিসাইনাপটিক যে এন্ডিং আছে, সেখানে যে ক্যালসিয়াম চ্যানেল আছে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, এইগুলো যখন অ্যাক্টিভেশন হয়, তখন হচ্ছে যে প্রিসাইনাপটিক যে ভেসিকেল গুলো থাকে, যেখানে সেই নিউরোট্রান্সমিটার গুলো থাকে, সেই নিউরোট্রান্সমিটার গুলো তখন হচ্ছে সাইনাপটিক ক্লেফটে রিলিজ হয়। কেমিক্যাল আর ইলেকট্রিক্যাল সিনাপস নিয়ে কি কোনো কনফিউশন আছে কিনা বলেন? আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। কেমিক্যাল আর ইলেকট্রিক্যাল সিনাপস নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? যদি আপনার এখানে যেটা মেইনলি মনে রাখতে হবে কেমিক্যাল সিনাপস, কারণ হিউম্যান বডিতে যে সিনাপস গুলো হয় সেগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে কেমিক্যাল সিনাপস, নিউরোট্রান্সমিটার রিলেটেড। এজন্য হচ্ছে এইটার কথা হচ্ছে মেইনলি মনে রাখতে হবে যে আমাদের নার্ভ ইম্পালস গুলো যে ট্রান্সমিট হচ্ছে সেগুলো কেমিক্যাল সিনাপসের মাধ্যমে হয়। এক্সেপশন হচ্ছে কিছু কিছু জায়গায় ইলেকট্রিক্যাল সিনাপস পাওয়া যায়, যেটা আমি বললাম যে কতগুলো এক্সাম্পল, একটা বললাম যে রেটিনাতে দেখা যায় ইলেকট্রিক্যাল সিনাপস, অলফ্যাক্টরি ভালভে, তারপর হচ্ছে
হিপোক্যাম্পাস নামে একটা স্ট্রাকচার আছে ব্রেনে, সেখানে ইলেকট্রিক্যাল সিনাপসে দেখা যায়, কিন্তু বাকি বডির বেশিরভাগ জায়গায় যে সিনাপস গুলো হয় সেটা হচ্ছে কেমিক্যাল সিনাপস। এখন কেমিক্যাল সিনাপস গুলো আবার এখানে কতগুলো ভাগ করছে, যে এগুলো হচ্ছে যে কোন ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে এবং সেই নিউরোট্রান্সমিটার কি যে এক্সাইটেটরি নার্ভ ইম্পালস গুলোকে কি উদ্দীপ্ত করতেছে বেশি ভাবে, না এই নার্ভ ইম্পালস গুলোকে ইনহিবিট করতেছে, সেটার উপর ভিত্তি করে এখানে গ্লুটামার্জিক যে গ্লুটামিন নামে যে নিউরোট্রান্সমিটার সেটা মেইনলি হচ্ছে যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। তারপর কোলিনার্জিক নিউরোট্রান্সমিটার যেটা বলা হয় অ্যাসিটাইলকোলিন যে নিউরোট্রান্সমিটারটা, সেটা যখন পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের সাথে বাইন্ড হয় সেটা দেখা যায় যে 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 সেটাকে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। আবার গাবার্জিক গাবা মানে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড নামে যে নিউরোট্রান্সমিটারটা আছে সেটা হচ্ছে নার্ভ ইম্পালস গুলোকে ইনহিবিট করে, যে যাতে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের রিসিপ্টরের সাথে বাইন্ড হয়ে সেটা যাতে ইম্পালস গুলো খুব দ্রুত গতিতে না ট্রান্সমিট হতে পারে সেই কাজটা করে থাকে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আমি তাহলে আবার সংক্ষিপ্ত ভাবে একটু বলে দিই যে আজকে যতটুকু পড়লাম এটা সংক্ষিপ্ত হবে। আজকে আপনাদের প্রথমে নিউরোগিলিয়া পড়ানো হয়েছে। নিউরোগিলিয়ার কথা বলছিলাম যে নিউরোগিলিয়া হচ্ছে নন নিউরোনাল নন এক্সাইটেবল সাপোর্টিং সেল, যেটা নিউরনকে প্রোটেকশন করে, নিউরনকে সাপোর্ট করে, নিউরনকে নারিশ করে। এখন নিউরোগিলিয়ার টাইপস এর কথা বলা হয়েছে। নিউরোগিলিয়ার দুই ধরনের, একটা আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরোগিলিয়া আর একটা আছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরোগিলিয়া। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরোগিলিয়ার ভিতরে বলা হয়েছিল এখানে অ্যাস্ট্রোসাইট থাকে, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়াল সেল আর হচ্ছে অ্যাপেন্ডাইমাল সেল। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরোগ্লিয়ার ভিতরে বলছিলাম যে স্যাটেলাইট সেল আর হচ্ছে সোয়ান সেল। এখন এই নিউরোগ্লিয়া গুলোর যদি ফাংশনাল কথা চিন্তা করা হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নিউরোগ্লিয়া গুলো থাকে সেই নিউরোগ্লিয়া গুলোর একটা বড় ভূমিকা বিশেষত বলা হয় যে অ্যাস্ট্রোসাইট যেটা আছে, যে অ্যাস্ট্রোসাইট যে নিউরোগ্লিয়ার একটা বড় হচ্ছে যে এটা হচ্ছে যে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক তৈরি করেন, যে নার্ভের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক সেটার একটা বড় অংশ তৈরি হয়েছে নিউরোগ্লিয়া দিয়ে। এখন অ্যাস্ট্রোসাইট যে নিউরোগ্লিয়া যেটা সংখ্যায় সবচেয়ে বেশি থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এই নিউরোগ্লিয়া গুলো হচ্ছে মেইন যে কাজগুলো করে সেটা হচ্ছে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক করে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস গুলো আদান প্রদানের সাথে সম্পর্কিত। তারপর হচ্ছে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে এই অ্যাস্ট্রোসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর অ্যাপেন্ডাইমাল সেলের কথা বলছিলাম, যেটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাপেন্ডাইমাল সেলগুলো হচ্ছে যে ভেন্ট্রিকেল এবং সেন্ট্রাল ক্যানাল অফ দি স্পাইনাল কর্ড কে লাইন করে থাকে, এবং এখানে যে করয়েড প্লেক্সাস থাকে সেই করয়েড প্লেক্সাস থেকে সিএসএফ গুলো তৈরি হয়। তার মানে সিএসএফ গুলো তৈরি হওয়ার সাথে সার্কুলেশনের সাথে অ্যাপেন্ডাইমাল সেলের সম্পর্ক আছে। তারপর মাইক্রোগ্লিয়াল সেল হচ্ছে যেটা হচ্ছে ইমিউন রেসপন্স প্রোভাইড করে, যেটা ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে যে সেলগুলো ওয়েস্টেড সেলুলার ডেব্রিস সেগুলোকে সে ইনগালভ করে এবং ইমিউন প্রোটেকশন মানে ইমিউনিটি প্রোভাইড করে। আর আরেকটা হচ্ছে যে অলিগোডেন্ড্রোসাইটের কথা বলা হয়েছিল, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশন, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলোর মাইলিনেশন প্রসেসের সাথে অলিগোডেন্ড্রোসাইটের সম্পর্ক আছে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে বললাম যে স্যাটেলাইট সেল, যে স্যাটেলাইট সেলের ওইরকম খুব বেশি ফাংশন ওইরকম ভাবে আবিষ্কৃত না। আবার এই স্যাটেলাইট সেলগুলো খুব বেশি সংখ্যায়ও থাকে না। এগুলো মেইনলি হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়াতে, যে ডরসাল রুট গ্যাংলিয়া যেটা আছে স্পাইনাল নার্ভে যে ডরসাল রুটে যে গ্যাংলিয়া থাকে সেন্সরি গ্যাংলিয়া, এই গ্যাংলিয়ার যে সেল বডির সারাউন্ডিংস এ থাকে হচ্ছে এই গ্যাংলিয়া গুলো। আর সোয়ান সেল থাকে যে পেরিফেরাল নার্ভের একজনের বাইরের দিকে যে মাইলিন শীট তৈরি করে সেটার সাথে হচ্ছে সোয়ান সেল সম্পর্কিত।
এখন আমাদের শরীরে আমাদের যে নিউরোনাল যে স্ট্রাকচার গুলো যখন ড্যামেজড হয় তখন সেগুলো রিপেয়ারের সাথে আবার এই সেলগুলো হচ্ছে অ্যাস্ট্রোগ্লিয়া নিউরোগ্লিয়াল সেলগুলো হচ্ছে সম্পর্কিত, যে কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো সেল অথবা পেরিফেরাল নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে সেগুলো রিপেয়ার অথবা রিজেনারেশন করার ব্যাপারে এই নিউরোগ্লিয়া গুলো ভূমিকা পালন করে। যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো ড্যামেজ হয় তাহলে ওইটা রিপ্লেস হয় হচ্ছে গ্লিয়াল টিস্যু দিয়ে, যেটা পরবর্তীতে স্কার ফর্মেশন হয়। আবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মাইলিন শীটগুলো দিয়ে এই পরবর্তীকালে ডিমাইলিনেশন হলে সেগুলো আবার মাইলিনেশন হয়ে যায়। আর সিনাপসের কথা যেটা বলছিলাম, যে সিনাপস হচ্ছে এটা হচ্ছে জাংশন, যে জাংশনে যেখানে হচ্ছে জাংশন বিটুইন টু নিউরনস, যেখানে একটা নিউরন শুরু হয় আর একটা নিউরন শেষ হয়। এর বাইরে সিনাপস নিউরনের সাথে মাসেলের হতে পারে, সিনাপস নিউরনের সাথে এক্সোক্রাইন অথবা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের হতে পারে। এখন সিনাপস গুলোর যে সিনাপসের পার্ট হচ্ছে দুইটা, মানে তিনটা। একটা হচ্ছে প্রি সাইনাপটিক এন্ডিং, তারপর হচ্ছে সাইনাপটিক ক্লেফট অথবা সাইনাপটিক স্পেস, আর একটা হচ্ছে পোস্ট সাইনাপটিক এন্ডিং। প্রি সাইনাপটিক এন্ডিং এর কথা যেটা এখানে যে এখানে ভেসিকেল থাকে, সাইনাপটিক ভেসিকেল, যে সাইনাপটিক ভেসিকেলের ভিতরে থাকে নিউরোট্রান্সমিটার, এর বাইরে অন্যান্য সেল অর্গানেলস গুলো থাকে। তারপর হচ্ছে সাইনাপটিক যে স্পেস, সেটা হচ্ছে খুবই একটা ছোট একটা স্পেস, যেটা 20 থেকে 30 ন্যানোমিটার সাইজের স্পেস। তারপর পোস্ট সাইনাপটিক যে এন্ডিং থাকে সেখানে রিসিপ্টর থাকে, ওখানে যে পোস্ট সাইনাপটিক যে মেমব্রেন থাকে ওখানে রিসিপ্টর থাকে, যে রিসিপ্টরের সাথে প্রি সাইনাপটিক যে ভেসিকেল গুলো থাকে সেই ভেসিকেল গুলো থেকে যখন নিউরোট্রান্সমিটার গুলো সাইনাপটিক ক্লেফটে রিলিজ হয়, তারপর সাইনাপটিক ক্লেফট থেকে নিউরোট্রান্সমিটার গুলো পোস্ট সাইনাপটিক মেমব্রেনের যে রিসিপ্টর আছে সেটার সাথে যখন বাইন্ড হয় তখন হচ্ছে নিউরোনাল ট্রান্সমিশন গুলো, যে নার্ভের যে ইম্পালস ট্রান্সমিশন সেটা তখন হতে থাকে। এখন সিনাপস গুলো হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে যে কেমিক্যাল সিনাপস আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিনাপস। নরমালি ইলেকট্রিক্যাল সিনাপস হিউম্যান বডিতে দেখা যায় না, এক্সেপশনাল কিছু এরিয়া ছাড়া অলমোস্ট বডির বেশিরভাগ সিনাপসই হচ্ছে কেমিক্যাল সিনাপস, যেখানে হচ্ছে যে ইউজুয়ালি এই সিনাপসের সাথে হচ্ছে যে যখন যে ক্যালসিয়াম চ্যানেল ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল গুলো যখন অ্যাক্টিভেটেড হয় তখন প্রি সাইনাপটিক এন্ডিং এ যে নিউরোট্রান্সমিটার গুলো ভেসিকেল কন্টেনিং নিউরোট্রান্সমিটার থাকে সেগুলো পোস্ট সাইনাপটিক মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়, তারপরে সেগুলো অ্যাটাচড হওয়ার পর ওখানে ডিসইন্টিগ্রেশন হয়, তারপরে ওই নিউরোট্রান্সমিটার গুলো তখন সাইনাপটিক স্পেসে চলে আসে, তারপরে সেই নিউরোট্রান্সমিটার গুলো পোস্ট সাইনাপটিক মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়ে নিউরোনাল ট্রান্সমিশনটা করে থাকে। এখন যে নিউরোট্রান্সমিটারের ভিতরে এসে যে সিনাপসের ভিতরে বলছিলাম যে নিউরনের সাথে নিউরনের যে সিনাপস হয় সেখানে হচ্ছে বলা হচ্ছে ওখানে একজনের সাথে ডেনড্রাইটের হতে পারে যেটাকে এক্সোডেনড্রাইটিক সিনাপস বলা হয়, একজনের সাথে সোমার হতে পারে যেটাকে এক্সোসোমাটিক সিনাপস বলা হয়, একজনের সাথে একজনের হতে পারে যেটা এক্সোএক্সোনিক সিনাপস বলা হয়। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার এক্সোসোমাটিক যে স্যার সাইনাপসটা আছে স্যার, এইখানে একজনের সাথে আরেকটা সোমার সাথে যে অ্যাড হয় স্যার, সোমা বলতে কি বোঝানো হয়েছে এখানে? সোমা হচ্ছে সেল বডি। আচ্ছা ঠিক আছে। নিউরনের তো অংশ বলা হয়েছিল না, সেল বডি থাকে আর সেল প্রসেসেস থাকে। সেল প্রসেসের ভিতরে ছিল হচ্ছে ডেনড্রাইট আর একজন। এখন যেটা হচ্ছে ডেনড্রাইট গুলো তো সোমা থেকে সরাসরি হচ্ছে, ডেনড্রাইট গুলো সংখ্যায় অনেক থাকে ইউজুয়ালি, এবং সেগুলো হচ্ছে সোমা থেকে সরাসরি যেগুলো হচ্ছে প্রজেকশন হচ্ছে। আর হচ্ছে একজন গুলো তো হচ্ছে যে সোমা ইউজুয়ালি একজন থাকে হচ্ছে সিঙ্গেল, এবং এইটা হচ্ছে যে যেখানে যেখানে ফাঁকা থাকে সোমার, যেখানে যেখানে ফাঁকা থাকে, যেখানে কোনো ডেনড্রাইট থাকে না সেখানে হচ্ছে একজন অনেক সময় অ্যাটাচড হতে পারে, সিনাপস করতে পারে, যেগুলোকে বলা হয় এক্সোসোমাটিক। ওকে স্যার। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি বের হয়ে যাচ্ছি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।